স্বাগতম জানাই আপনাদের বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদের শিরোনাম। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব ইরান যুদ্ধে আসলেই জিতল কে, যুক্তরাষ্ট্র নাকি চীন পেল সবচেয়ে বড় সুবিধা। এরপর জানিয়ে দিব ইরান যুদ্ধে ফুরিয়ে যাচ্ছে আমেরিকার অস্ত্রভাণ্ডার, সামরিক শক্তি নিয়ে নতুন প্রশ্ন। আরও জানিয়ে দিব লেবাননে ইসরায়েলের হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের। এবং সর্বশেষ জানিয়ে দিব মেলোনির অনুনয় বিনয়ে বাধ্য হয়ে ছবি তোলার দাবি ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইরানকে কেন্দ্র করে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক বিশ্লেষক ও গণমাধ্যমের দাবি, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্র প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি। এই সুযোগে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী চীন মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বাড়ানোর সুযোগ পেয়েছে। অবশ্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যতটা যুক্তরাষ্ট্রের জন্য নেতিবাচক মনে হচ্ছে, বাস্তবে কৌশলগত দিক থেকে ওয়াশিংটন গুরুত্বপূর্ণ কিছু অর্জন করেছে বলেও মনে করছেন অনেকে। সম্প্রতি যুক্তরাষ্ট্র নিজেদের সামরিক কমান্ড কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে ইন্দো প্যাসিফিক কমান্ড নামটি পরিবর্তন করে আবারও প্যাসিফিক কমান্ড নাম পুনর্বহাল করেছে। একই সময়ে ইরানের সঙ্গে নতুন সমঝোতা চুক্তি এবং অপারেশন এপিক ফিউরি নামের সামরিক অভিযানের ফলাফল নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের মতে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত তেহরানকে বেশ কিছু সুবিধা দিয়েছে। তাদের অভিযোগ, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করার মতো কোনো কঠোর নিশ্চয়তা চুক্তিতে নেই। ফলে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্জন সীমিত। আর যুদ্ধে এত ক্ষয়ক্ষতির পরেও ইরান অনেক ক্ষেত্রেই নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। এছাড়া এই পরিস্থিতি চীনকে মধ্যপ্রাচ্যে আরও সক্রিয় হওয়ার সুযোগ করে দিয়েছে বলেও মনে করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রপন্থী বিশ্লেষকদের মতে বাস্তব চিত্র ভিন্ন। তাদের দাবি, পূর্বের পারমাণবিক চুক্তির তুলনায় বর্তমান সমঝোতা যুক্তরাষ্ট্রের জন্য অনেক বেশি লাভজনক। অপারেশন এপিক ফিউরি চলাকালে ইরানের সামরিক অবকাঠামো, নৌবাহিনী এবং বিভিন্ন কৌশলগত স্থাপনার উপর ব্যাপক হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী মাত্র ৩৮ দিনের অভিযানে ১৩,০০০-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এর মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চুক্তির আওতায় ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস এবং গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো স্থায়ীভাবে বন্ধ করার বিষয়েও আলোচনা এসেছে। যদি এসব বাস্তবায়িত হয়, তাহলে ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘমেয়াদে অনেকটাই সীমিত হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। এই ইস্যুর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতি। যুক্তরাষ্ট্র চাইছে সৌদি আরব, কাতার, মিশর ও তুরস্ক সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়া এগিয়ে নিতে। এই উদ্যোগ সফল হলে ইরানকে ঘিরে চীন, রাশিয়া ও ইরানের কৌশলগত ঘনিষ্ঠতা দুর্বল হয়ে পড়তে পারে বলে ধারণা বিশ্লেষকদের। এদিকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও যুক্তরাষ্ট্র তার অবস্থান শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাপান ও তাইওয়ানের নিরাপত্তা প্রশ্নে আরও সক্রিয় ভূমিকা নেয়ার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। এসব পদক্ষেপের মাধ্যমে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের বিরুদ্ধে কৌশলগত দিক দিয়ে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বহু বিশ্লেষক দীর্ঘদিন ধরে মনে করতেন যে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র চাপ বাড়ালে ইরানকে ব্যবহার করে পাল্টা কৌশল নেবে চীন। কিন্তু ইরান সংকটের সময় বেইজিং কেবল কূটনৈতিক প্রতিবাদ ও যুদ্ধবিরতির আহ্বানেই সীমাবদ্ধ ছিল। চীন কোনো সামরিক পদক্ষেপ নেয়নি। ফলে অনেকের মতে ইরানের ওপর হামলা হলে চীন এগিয়ে আসবে সেই ধারণা ভুল ছিল। আর বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য বেশ স্বস্তির। বিশেষজ্ঞরা বলছেন, ইরান সংকটকে ঘিরে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে মতভেদ থাকলেও কেবল বাইরের চিত্র দেখে ওয়াশিংটনকে পরাজিত ঘোষণা করা কঠিন। সামরিক ক্ষমতা, অর্থনৈতিক শক্তি, আঞ্চলিক জোট এবং কৌশলগত অবস্থানের বিচারে যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের অন্যতম প্রধান শক্তি। তাই বর্তমান পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক শক্তির পুনর্বিন্যাসের একটি ধাপ হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে পথে বসেছে আমেরিকা। শেষ হয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার, আর সেই সঙ্গে স্পষ্ট হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অস্বস্তিকর দুর্বলতা। দ্রুত বিজয়ের আশায় হাজার হাজার কোটি ডলারের
অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল পায়নি ওয়াশিংটন, বরং জ্যাসম ইয়ার, টমাহক, প্যাট্রিয়ট ও থার্ডের মতো কৌশলগত অস্ত্রের বড় অংশ ফুরিয়ে গেছে মাত্র কয়েক সপ্তাহের যুদ্ধে। যে অস্ত্রগুলো চীনের বিরুদ্ধে সম্ভাব্য সংঘাতের জন্য সংরক্ষিত ছিল, সেগুলোই এখন ইরানের যুদ্ধক্ষেত্রে নিঃশেষ হওয়ার পথে। ফলে মার্কিন সামরিক প্রস্তুতি, বৈশ্বিক প্রভাব এবং ভবিষ্যৎ যুদ্ধ সক্ষমতা নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের প্রশ্ন। একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হিসেবে পরিচিত আমেরিকা, আধুনিক অস্ত্র, বিশাল প্রতিরক্ষা বাজেট এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের কারণে বহু দশক ধরে বৈশ্বিক সামরিক ভারসাম্যের কেন্দ্রবিন্দুতে ছিল ওয়াশিংটন। কিন্তু ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ সেই শক্তির বাস্তব চিত্র নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। যুদ্ধ শেষ হলেও এখনো আলোচনার কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্রের দ্রুত ফুরিয়ে যাওয়া অস্ত্র ভাণ্ডার এবং দীর্ঘমেয়াদী সামরিক প্রস্তুতির সংকট। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযানের প্রথম 2 দিনেই যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ নির্ভুল অস্ত্র ব্যবহার করে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী মাত্র 48 ঘন্টায় প্রায় $560 কোটি মূল্যের অস্ত্র ব্যবহার হয়, যা বিশ্বের অনেক দেশের পুরো বছরের প্রতিরক্ষা বাজেটের চেয়েও বেশি। পরবর্তী 40 দিনের যুদ্ধ চলাকালে ইরানের বিরুদ্ধে 13,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞদের মতে এই অস্ত্র মূলত ভবিষ্যতে চীনের বিরুদ্ধে সম্ভাব্য সংঘাতের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল। যুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্রের কাছে প্রায় 2300টি জ্যাসম ইয়ার মিসাইল ছিল, কিন্তু যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহেই 1000-এর বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ফলে এই কৌশলগত অস্ত্রের মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যায়। অথচ এত বিপুল ব্যবহার সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। একই চিত্র দেখা গেছে টমাহক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রেও। যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের মজুদ থাকা মোট টমাহকের প্রায় 1/3 এই এক সংঘাতেই ব্যয় হয়ে যায়। অন্যদিকে ইরানের পাল্টা হামলা ঠেকাতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে প্যাট্রিয়ট থার্ড এবং SM-3 ও SM-6 ইন্টারসেপ্টর মিসাইল। সামরিক বিশ্লেষকরা বলছেন এসব উন্নত প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পুনরায় উৎপাদন করতে সময় লাগতে পারে কয়েক বছর। বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যই বদলায়নি, বরং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক প্রস্তুতি নিয়েও বড় প্রশ্ন তুলেছে। কারণ যে অস্ত্রগুলো মূলত চীনকে মোকাবিলার জন্য সংরক্ষিত ছিল, তার বড় অংশই ইতোমধ্যেই ব্যবহৃত হয়েছে ইরান যুদ্ধে। এই সপ্তাহে ইরান যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারককে একটি দীর্ঘমেয়াদী আঞ্চলিক চুক্তিতে রূপ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখানে আগে থেকেই অপেক্ষা করছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ লেবাননে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত 5 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালী আবারও পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির কর্মকর্তাদের বরাতে আল জাজিরা জানিয়েছে, শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের জবাবে এটি প্রথম পদক্ষেপ। আগ্রাসন অব্যাহত থাকলে তাদের প্রতিশ্রুতি মেনে চলতে আরও পদক্ষেপ নেওয়া হবে। ঘনিষ্ঠ হয়ে বসে গল্পে মশগুল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ফ্রান্সে আয়োজিত G7 সম্মেলনের ফাঁকে যেন কথাই ফুরোচ্ছে না পুরনো দুই বন্ধুর। কিন্তু এরই মধ্যে বিপত্তি বাধালো মার্কিন প্রেসিডেন্টের একটি মন্তব্য। ঘটনার সূত্রপাত ইতালির এক গণমাধ্যমকে দেওয়া ট্রাম্পের সাক্ষাৎকারকে ঘিরে। বলেন তার সাথে ছবি তোলার জন্য নাকি রীতিমতো অনুনয় বিনয় করেছেন ইতালির প্রধানমন্ত্রী। আগ্রহ না থাকলেও মেলোনির জোড়াজুড়িতেই বাধ্য হয়ে ছবি তোলার কথা জানান ট্রাম্প। এমনকি দাবি করেন সম্মেলনে অনিচ্ছা সত্ত্বেও কথা বলেন ইতালির প্রধানমন্ত্রীর সাথে। আর এতেই নাকি আনন্দে আত্মহারা হয়ে গেছেন জর্জিয়া মেলোনি। এদিকে ট্রাম্পের এমন অপরিণত ও অপরিপক্ক বক্তব্যে ব্যাপক চটেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ভিডিও বার্তায় ট্রাম্পকে দিয়েছেন পাল্টা করা জবাব। বলেছেন মার্কিন প্রেসিডেন্টের এমন মনগড়া কথায় রীতিমতো স্তম্ভিত হয়ে গেছেন তিনি। তিরস্কারের ভঙ্গিতে বলেন তিনি কিংবা ইতালি কখনোই কারো ধার ধারে না।
ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ মন গড়া কথা বলছেন। সত্যি বলতে আমি তার আচরণে স্তম্ভিত। এটি প্রথমবার নয়, মার্কিন প্রেসিডেন্ট তার মিত্রদের সাথে প্রায়ই এমন আচরণ করেন। ব্যাপারটা অত্যন্ত হতাশাজনক যে তিনি পশ্চিমা কিংবা যুক্তরাষ্ট্রের শত্রুদের সাথে এই রকম আচরণ করেন না, বরং তাদের আরো প্রশ্রয় দেন। একটি বিষয় তার মাথায় রাখা উচিত, আমি কিংবা ইতালি কেউই কখনো কারো কাছে অনুনয় বিনয় করি না। ক্ষমতায় আসার আগে থেকেই মার্কিন প্রেসিডেন্টের একজন সমর্থক ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ট্রাম্পের কট্টর ও আগ্রাসী নীতির কারণে অন্যান্য ইউরোপীয় নেতারা যখন তার থেকে কিছুটা দূরত্ব বজায় রাখে, সেখানে তাকে সমর্থন করায় একাধিকবার আন্তর্জাতিক মহলে আলোচনায়ও আসেন ইতালীয় প্রধানমন্ত্রী। এমনকি একমাত্র ইউরোপীয় নেতা হিসেবে সরাসরি ট্রাম্পের শপথ অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন জর্জিয়া মেলোনি। সম্প্রতি ইরানে হামলার বিরুদ্ধে কথা বলায় পোপ লিওর প্রতি মার্কিন প্রেসিডেন্টের আচরণের সমালোচনা করেন ইতালীয় প্রধানমন্ত্রী। এরপর থেকে কিছুটা ফাটল ধরে ট্রাম্প মেলোনি ঘনিষ্ঠতায়।